আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। সেলিব্রিটি আড্ডায় অবশ্যই আমার সঙ্গে একজন সেলিব্রিটি গেস্ট আছেন, যাকে আমরা প্রথম আবিষ্কার করেছিলাম উপস্থাপক হিসেবে, তারপরে তাকে আমরা পেয়েছি মডেল হিসেবে। অভিনয় করেছেন সহস্রাধিক, অর্থাৎ 1000-এর উপর নাটকে। এখন তাকে আমরা নিয়মিত পাচ্ছি বড় পর্দায়। আমাদের সবার পছন্দের সজল নূর আছেন আজকে আমাদের সেলিব্রিটি আড্ডায়। বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্রের ভুবনে এক অনন্য নাম আব্দুন নূর সজল। মডেলিং থেকে অভিনয়, উপস্থাপনা থেকে চলচ্চিত্র, প্রতিটি মাধ্যমেই তিনি রেখেছেন শক্তিশালী অবস্থান। তার যাত্রা এক তরুণ স্বপ্নবাজ থেকে পরিণত অভিনেতার রূপান্তরের গল্প। আব্দুন নূর সজল জন্মগ্রহণ করেছেন এক মুসলিম পরিবারে। শৈশব কৈশোরে তিনি ছিলেন প্রাণবন্ত স্বপ্নবাজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে উচ্চশিক্ষা লাভ করেন। অভিনয়ের প্রতি ঝোঁক থাকলেও প্রথম যাত্রা শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। 2000 সালে তিনি উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন জনপ্রিয় ম্যাগাজিন শো ভার্জিন টাকডুম টাকডুমের মাধ্যমে। টেলিভিশনের পর্দায় তার সাবলীল উপস্থাপনা দর্শকদের কাছে দ্রুত গ্রহণযোগ্যতা তৈরি করে দেয়। 2004 সালে তখনও জানতে বাকি নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন সজল। তবে আফজাল হোসেন পরিচালিত নাটক হীরা ফুলে তাঁর অভিনয় তাকে এনে দেয় দর্শকপ্রিয়তা ও পরিচিতি। দর্শক খুঁজে পান একজন নতুন নায়ক, যিনি চরিত্রের গভীরতা বোঝেন, অভিনয়ে মিশিয়ে দেন হৃদয়ের আবেগ। টেলিভিশনের জনপ্রিয়তা তাকে নিয়ে যায় রূপালী পর্দায়। তন্ময় তানসেন পরিচালিত রান আউট চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। পরবর্তীতে জিন ও হারজিতের মতো চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন নিজেকে বহুমাত্রিক অভিনেতা হিসেবে। অভিনয়ে অসাধারণ অবদানের জন্য তিনি অর্জন করেছেন মেরিল প্রথম আলো পুরস্কার। এ অর্জন শুধু একজন অভিনেতা আব্দুন নূর সজলের নয়, বরং পুরো প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। আজকের দিনে আব্দুন নূর সজল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা। নাটক, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন, প্রতিটি পর্দাতেই তিনি সমানভাবে উজ্জ্বল। তার যাত্রা কেবল সাফল্যের নয়, বরং একান্ত নিষ্ঠা, পরিশ্রম এবং শিল্পের প্রতি ভালোবাসার প্রতিফলন। আব্দুন নূর সজল, যিনি প্রমাণ করেছেন স্বপ্ন, অধ্যবসায় আর প্রতিভা মিলেই গড়ে ওঠে একজন সত্যিকারের শিল্পী। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি এক অনুপ্রেরণা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এবং বিং ভেরি অনেস্ট, আমি শুরুতে একটু শুনতে চাইবো যে পুরো নাম আব্দুল নূর সজল, সে সজল নূর কিভাবে হয়ে উঠল? আমি এখনও আব্দুল নূরই আছি। সজল নূরটা আসলে এটা একেবারে সত্যি যে মিডিয়া নেম, এবং সেটাও হয়েছে ফিল্মে কাজ করার পর থেকে। প্রথম যে কাজটি করেছিলাম একদম এইচএসসি সময়টাতে, ওটা ছিল ভার্জিন তাকদুম তাকদুম, 2000 সাল। এবং সেই সময়টাতে মিডিয়াতে একদম প্রথম একটা কাজ, সেটা দর্শকদের একটা ভালো লাগার জায়গা নিয়ে যাচ্ছে। আশপাশের মানুষজন সবাই অ্যাপ্রিসিয়েট করছে, ফ্যামিলির মানুষজনদেরকে পজিটিভ রেসপন্স দিচ্ছে। তো এটা তো বিশাল বড় ব্লেসিং, তখন বুঝতাম না। তো সেখান থেকে স্টার্ট বলতে হবে আসলে। প্রথম কাজ ক্লিক করা, এটা সবার ভাগ্যে জোটে না। প্রথম কাজ নিয়ে এত আলোচনা হয়েছে। সেই তাকদুম তাকদুমের জন্য যখন প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, সেই দিনটাকে এখন মনে পড়ে? হ্যাঁ, আপনি এবং আপনার কো-হোস্ট আলিফ আলাউদ্দিন। হ্যাঁ, এবং আলিফ ওয়াজ স্টার দেন, তখন অলরেডি। হ্যাঁ, অলরেডি। এবং আলাউদ্দিন আলী স্যারের ম্যাম, সালমা আন্টির মেয়ে। এবং ওটার জন্য যখন অডিশন দিয়েছিলাম, আমি জানতাম যে আলিফ ওয়াজ সিলেক্টেড ওয়ান অলরেডি, এবং তার সাথে কো-হোস্ট, এবং ধরনটা আলাদা। তখন ডিশের কারণে বিভিন্ন বাইরের চ্যানেলগুলো দেখা হচ্ছে, তো হয় না যে বলার ধরনের একটু আলাদা ক্রাইটেরিয়া থাকতে হবে। যিনি ডিরেক্টর ছিলেন জুবায়ের বাবু, উনি আমাদের ক্যাম্পাসের ছিলেন, তো উনি আমাকে বলেছিলেন অডিশনটা দিতে। তো যখন অডিশন দিয়েছিলাম, খুব অদ্ভুত অবস্থায় অডিশন দিয়েছি, মানে হয় না খুব প্রিপারেশন নাই, কিন্তু ওখানে একটা কনফিডেন্স ছিল যে যা করতে বলা হয়, এবং আমি একটু একটু ভয় কম, ধৈর্য বেশি, এই বিষয়গুলো ছিল। যা হবে হবে, হয়তো কী হবে হবে না, এর চাইতে বড় কিছু তো হবে না। তো ওভাবে করে অডিশনটা দেয়া, এবং এটাও মনে আছে 4 ধাপে অডিশন শেষ করে আসলে ফাইনালে যাওয়া।
হ্যাঁ। এবং আমার প্রতিবারই মনে হতো আচ্ছা ঠিক আছে এখান থেকে হয়তো শেষ, এখান থেকে হয়তো শেষ, কিন্তু ওখান থেকে যেভাবে করে শুরু আস্তে আস্তে এবং এভাবে করে যে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে এবং সেই শোটাও লম্বা দিন চলবে এবং যতটুকু পরে এসে জানলাম তখন কিছুই আসলে বুঝতাম না, মানে কিছুই বুঝতাম না। পপুলার হওয়া, নোন হওয়া, কাউকে আসলে মানুষজন পছন্দ করা বা সেই শোটা হিট হওয়া কিছুই মাথায় থাকতো না, কিছুই বুঝতাম না। আমি শুধু বুঝতাম যে আমি কাজ করে যাচ্ছি একটা সার্টেন টাইমের পরে। এবং এটাও ছিল যে আমার বাসা জানতো না ওর সময়, আম্মা জানতেন লুকিয়ে না। লুকিয়ে হ্যাঁ অডিশন হ্যাঁ দিয়েছিলেন? হ্যাঁ, একদম আচ্ছা। সবটাই। শো থেকে যেই স্যালারিটা পেয়েছিলাম ফার্স্ট, সেটা দিয়ে আসলে সবাইকে সারপ্রাইজ গিফট কিনে দিয়েছিলাম, কিন্তু তখনও বলি না যে আমি এটা করছি। তখন অন এয়ার হয়নি? অন এয়ার হচ্ছে, কিন্তু আমি টিউশনই করতাম সেই সময়, আচ্ছা। স্টুডেন্ট পড়াতাম, তো সবাই ধরে নিয়েছিল হয়তো ওখান হ্যাঁ। থেকে একটা। কিন্তু হয় না যে যখন আশপাশের মানুষজন আম্মাকে বলতে শুরু করলেন যে আপনার ছেলেকে দেখা যাচ্ছে ভালো করছে, তখন উনি একদিন টিভি চ্যানেল খুলে দেখেন যে আসলে আমাকে দেখা যাচ্ছে। তারপর মার রিয়াকশন কি ছিল? এই একটাই, আর না, আগে পড়াশোনা শেষ হবে তারপর। তারপরে আমি বলবো যে যখনই আমরা কোনো টিভিসিতে দেখেছি আফটার দ্যাট ম্যাসিভ হিট, টিভিসি করলে সেটাও হিট হয়ে যাচ্ছিল। যেমন আমার এখনো মনে আছে যে মাথা দুলিয়ে দুলিয়ে ঝলমলে কালো চুল, আহা ঝলমলে কালো চুল, এখনো কিন্তু সেগুলো আমাদের মনে দর্শক হিসেবে দাগ কেটে আছে। সেই সময়টাতে একটু ঘুরে আসি যে এই যে একটার পর একটা টিভি কমার্শিয়াল করলেই সেটা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছিল যখন। ব্যাক টু ব্যাক শুরু করা, যেমন যখন ভার্জিন তাকদুম তাকদুম করছি তখন তখন মনে হচ্ছিল যে আচ্ছা হয় না যে চ্যালেঞ্জিং কিছু করি কিংবা যেটা পারি না কিংবা পারি, সেটার মধ্যে কি হতে পারে। নোবেল ভাইকে ভীষণ পছন্দ ছিল, তো সালমান শাহকে ভীষণ পছন্দ ছিল, তো তখন মনে হচ্ছিল যে আচ্ছা বিজ্ঞাপন বিজ্ঞাপন করা যায় কিনা। এটা একদম শুরুটা হচ্ছে কোকের একটা বিলবোর্ডের কাজ ছিল, ঢাকা শহরে বিলবোর্ড উঠবে, তো সেটার জন্য আসলে ওই স্ক্রিন টেস্ট দেয়া, অডিশন দেয়া, এবং সেখানে আমরা মনে হয় একটা গ্রুপ অ্যাড ছিল কোকের, তিনি আরেকজন ছিলেন, সে সময় খুব লাইমলাইটে ছিলেন, এখন জীবিত নেই। তো এরকম আমরা 4 জন ছিলাম কোকের বিলবোর্ডে, এবং সেটার জন্যেও মানে হয় না যখন সিলেক্টেড হওয়ার পর মানে আমি বলি না বারবার যে আমার মনে হয় যে আমি খুব ব্লেসড ওয়ান, ফার্স্ট কাজটা কোকের, এটা তো আসলে বিশাল বিষয়। সেখান থেকে আবারও একটা রেসপন্স আসা শুরু যে সজলকে কোকে দেখা যাচ্ছে। তো হয় না যে অনেক বড় বড় জিনিসগুলো আসলে খুব সুন্দরভাবে ঘটছিল, চেষ্টা করছিলাম, কিন্তু চেষ্টা আর পরিশ্রমের ফল যে আসলে একসঙ্গে একভাবে ঘটে সেটা আসলে ওই উপরওয়ালা না চাইলে কখনো হয় না, ওভাবেই শুরু। আর এরপরে যদি বলি যে বিজ্ঞাপন কিউটের কথা বলবো, তো ওটা ছিল আমার খুব সম্ভবত 3rd নাম্বার টিভিসি, ওকে। আফজাল হোসেনের। এবং আমার এটা মনে আছে যে আফজাল হোসেনের ওখানেও আমি স্ক্রিন টেস্ট দিয়েছিলাম। আই নো হিম পার্সোনালি, কিন্তু হয় না যে উনি সবসময় স্ক্রিন টেস্ট নিয়ে দেখে বুঝে সিলেক্ট করতেন। ফার্স্ট একটা স্ক্রিন টেস্ট দিয়েছিলাম, উনি জানতেন না, তো যেটা হতো যে ওনার এরিয়া যারা ছিল তারা দেখে রেডি করে ওনাকে দেখাতেন, উনি ওখান থেকে সিলেক্ট করতেন। তো ফার্স্ট যেটাতে সিলেক্ট হয়েছিলাম সেই সময় আমার এক্সাম ছিল, তারপর যখন ওনাকে ইনফর্ম করি যে আমার এক্সাম, উনি আমাকে বাদ দিয়ে দেন ওখান থেকে। বাদ দিয়ে দেন পরে ভীষণ মন খারাপ হয় যে এত কষ্ট করে এই পর্যন্ত যাওয়া, ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার ফাইনাল চলছে এবং লম্বা দিন ধরে, এর মধ্যে আবারও একটা স্ক্রিন টেস্টের জন্য কল, আবারও স্ক্রিন টেস্ট দেই ওই এক্সামের মাঝখানে, তখন আবার সিলেক্টেড হই হচ্ছে বিজ্ঞাপনটির জন্য। এবং তখন আমার মনে হয় যে এক্সামের কথাটা বললে বাদ পড়ে যাব, এটা বলা যাবে না। এটাও মনে আছে যে এক্সাম দিয়ে এসে শুটিং করার পরে, এবং সেই শুটিংটাও খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হলো, যেটা খুবই আনএক্সপেক্টেড। আফজাল আঙ্কেলের কাজ কখনো খুব দ্রুত শেষ হয় না, এক টেক 40 বার 50 বারও দিতে হয়। তো আমি ওনাকে একবার জিজ্ঞেসও করেছিলাম যে আঙ্কেল ঠিকঠাক আছে। আঙ্কেল তখন ছোট্ট করে কি যেন একটা জিনিস বলেছিল যে পারফরমেন্স ভালো হলে অনেক সময় হয়ে যায়। কিন্তু এটাও যে আসলে এভাবে করে দর্শকদের একটা জায়গা নিবে,
সেটা একবারের জন্যও বুঝি নাই। এবং সেটা আবার এই কিছুদিন আগে মাত্রার একটা 40 বছর পূর্তি, এবং সেখানে মাত্রা থেকে তো আসলে বহু সংখ্যক বিজ্ঞাপন হয়েছে। তো সেখানে ওনাদের সিলেক্টেড কিছু বিজ্ঞাপন প্রজেকশন হয়। আমি এক্সপেক্ট করি নাই যে সেখানে হয়তো আমার বিজ্ঞাপন কোনো একটা থাকতে পারে। সেখানে ওখান থেকে আমার আসলে 6-7টি বিজ্ঞাপন করার সুযোগ হয়েছিল, 7টি-8টি। কিন্তু সেখান থেকেও যে একটা আসলে সেই 20টার মধ্যে আসতে পারে, কারণ ধরেই নিতে পারি যে সেখানে আসলে 500-600 বিজ্ঞাপন কিংবা আরও বেশি বিজ্ঞাপন এরকম তো হয়েইছে নিশ্চয়ই। তো সেখান থেকে সেই 20টির মধ্যে একটা কিউট শ্যাম্পু দেখার পরে আসলে ইমোশনাল হয়ে যায় যে আরে আলহামদুলিল্লাহ। মডেলিং থেকে এখন আমরা একটু নাটকের গল্পে চলে আসি, যেটা আমি ইন্ট্রোতে বলছিলাম যে সহস্রাধিক নাটক। এটা কিন্তু চারটেখানি কথা না। আমি একটু মনে করিয়ে দিব যে ক্যারিয়ারের বয়স 25 বছর। 2025-এ আমরা। হ্যাঁ, 2025-এ এত সংখ্যক নাটক করেছেন। আমরা খুব পছন্দের অভিনেত্রীর বিপরীতে আপনাকে দেখেছি। তো যদি একটু জানতে চাই যে কাদের সাথে শুটিংয়ের সবথেকে বেশি মজার ঘটনা আছে? সংখ্যাটা বলতে পারবো না, বহু সংখ্যক করা হয়েছে, একদম সত্যি। সিরিজ পর্ব হয়তো সব মিলে ওভাবে চিন্তা করতে গেলে হয়তো এরকম হতে পারে। জার্নিটা খুব সুন্দর ছিল। যেহেতু আমি আসলে থিয়েটারের কেউ নই, কাজ শেখার একটা পায়তারা ছিল, এবং আমরা যখন এসেছিলাম কাজ করতে তখন যারা আসলে খুব এই কাজটাতে দক্ষ, যারা কাজটা খুব ভালো বোঝেন, সেই শিল্পীদের সমাহার, সেই ডিরেক্টরদের সমাহার। এবং আমি এটা ট্রুলি ফিল করতাম যে যে কটা কাজ করছি আমি প্রত্যেকের কাছ থেকে শিখছি। প্রত্যেক দিনই কোনো না কোনো কিছু শেখা হচ্ছে। কোনো একজন ডিরেক্টর এরকম চাচ্ছেন, কোনো আরেকজন এভাবে চাচ্ছেন, কোনো একজন হয়তো, যেমন ফেরদৌস হাসান রানা, ওনার কথা বলতেই পারি, আমার খুব ফেভারিট একজন। ওনার সংলাপ স্টিল আমার খুব ভালো লাগে। খুব সোজা তাকে অ্যাক্টিং ওনার পছন্দ, খুব এক্সপ্রেশনস ওনার পছন্দ না। হ্যাঁ, তখন বুঝতাম না যে উনি কেন বকা দিচ্ছেন। লেস ইজ মোর। তারপরে আরও অনেকে, অরুণদার কথা যদি বলি, আফজাল আঙ্কেল অবশ্যই, আফজাল হোসেন, কৌশিক শঙ্করদার, মাসুদ হাসান উজ্জ্বল, মানে ভ্যারাইটিস অফ ডিরেক্টর, এবং তাদের এক একজনের ফিলোসফি এক এক রকম, চাওয়া এক এক রকম, এবং প্রতিদিন সেই প্রিপারেশন নিয়ে যাওয়া যে আজকে এই শুটিংটার জন্য আসলে এভাবে করে অ্যাক্ট করতে হবে, কোনোভাবে বকা খাওয়া যাবে না, আই হ্যাভ টু ডু মাই বেস্ট, এভাবে করে যাওয়া হচ্ছে জার্নি। আর যদি আমার কলিগদের কথা বলি, আমি আমার কলিগদের কাছে ভীষণ কৃতজ্ঞ। তাদের অনেকের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। শুধু অভিনয় কিংবা এই মাধ্যমের কাজটুকু সেটা না, এর বাইরেও যে আসলে জীবনযাপন পদ্ধতি থেকে শুরু করে নিজেকে গুছিয়ে কিভাবে ম্যানেজ করে রাখা, তার অনেক কিছু ওদের কাছ থেকে শেখা। শুধু তো স্ক্রিনের সামনের বিষয়টি না, পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। অনেক কিছু কাজ করে। সবকিছু মিলিয়েই একজন আর্টিস্ট হয়, এবং টিকে থাকতে গেলে আসলে সবকিছুতেই প্রমাণ দিতে হয়। তো যেটা বলছিলাম, কোন কো আর্টিস্টের সাথে সবথেকে বেশি মজার অভিজ্ঞতা আছে? অনেকেই। হ্যাঁ, কয়েকজন। এবং আমি জেনুইনলি বলি যে আমার পিছনে অনেকের কন্ট্রিবিউশনস, যাদের সাথে আসলে কাজগুলো দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা পেয়েছে। নুসরাত ইমরোজ তিশা, বিদাসিন হামিম, বিন্দু, মমো, মেহজাবিন, সারিকা, আরও অনেকে। আচ্ছা, একটু শুটিংয়ের অভিজ্ঞতা শুনবো। ওই যে মজার অনেক ইনসিডেন্ট হয় না শুটিংয়ে, ঝুলিতে তো অনেক অনেক এক্সপিরিয়েন্স, যে কোনো একটি। আমি এমনি থেকেও একটু দুষ্ট প্রকৃতিরই ছিলাম। তো শুটিংয়ের আসলে যে টাইম ফ্রেমটা, আমাদের তো আসলে কোনো এক্স্যাক্ট টাইম ফ্রেম হয় না। আমরা হয়তো সকাল 10টার সময় ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, সেটা হয়তো সেই জন্য প্রিপারেশন নিতে হয় কিন্তু সেই সকাল 8টা থেকে, এবং সেই শুটিংটা আসলে কখন শেষ হবে তারও কিন্তু কোনো ঠিক নেই। কখনো পরের দিন সকাল 8টা হ্যাঁ, হয়ে যেতে বহুদিন পারে। হয়েছে যে আউটডোরে রাতের বেলা শুট করছি সকাল থেকে, পরের দিনের ভোর হয়ে গেল, ওদিকে আজান চলে আসছে, এবং তখন গিয়ে সিনার করতে পারবে না বলে প্যাক আপ, এমন মেলা দিন। আমি আর মিম শুট করছিলাম মিরপুর ডিএইচএস এর কোনো একটা জায়গায়, কিন্তু পাশের বাড়ি থেকে অনেক সাউন্ড, মানে গানের সাউন্ড আসছে খুব ভালো, বোঝা যাচ্ছে কোনো একটা বিয়ের প্রোগ্রাম কিংবা কোনো একটা হলুদের প্রোগ্রাম। আচ্ছা, তো তখন শ্যুটটা হচ্ছে না কোনোভাবে, সিনটা শেষ হলে আসলে আমরা বেরোতে পারি। তো হঠাৎ করে তখন মিমকে বললাম যে চল। মিম তখন বলে যে কোথায়, কি, চল না যাই। তারপর দুজন সুন্দর বের হয়ে গেলাম, পাশের বাড়িতে, এটা ছাদে হচ্ছে প্রোগ্রাম, ছাদে উঠে গেলাম। ছাদে উঠে যাওয়ার পরে তো সামহাও যারা ছিলেন ওখানের
সবাই চিনতে টিনতে পারছিলেন। তো কনের যে বাবা, তো উনি দেখে আপনারা এসছেন, আসেন ভেতরে আসেন। তো ভেতরে ঢুকলাম, ভীম কিন্তু কিছুই বলছে না, ও শুধু হাসছে। তো আমি তখন বললাম যে না আসলে হয়েছে কি, আমরা আসলে একটা কি বিয়ের দাওয়াতে কিংবা হলুদের প্রোগ্রামে এসেছিলাম, কিন্তু এখন তো দেখছি এটা না। তো বললাম, কোনো সমস্যা নেই, আপনারা ভেতরে আসেন। তারপর ভিতরে গেলাম, ভিতরে বসে খেলাম, যার হলুদ হচ্ছে তার পাশে বসে আমরা ছবিও তুললাম। এরপর যিনি গান গাচ্ছেন তার গান একটা শুনলামও। শোনার পরে তারপরে রিকোয়েস্ট করলাম যে গানটাকে কি একটু অফ করা যায়। আমার একটা সিন খুব কঠিন অবস্থায় আছে, ওটা শেষ করতে হবে। এবং ওনারা আগে গিয়ে বরফ গলিয়েছেন কিছুক্ষণ, তারপরে আমরা নিজেরও এন্টারটেইন হয়েছিলাম ভীষণভাবে। তো পরে যখন বুঝলেন ওনারা কোঅপারেট করেন, আসলে এটা একটা বিয়ের প্রোগ্রামের জন্য তো অবশ্যই অনেক বড় বিষয়। প্রায় ওনারা 1 ঘন্টার জন্য গান অফ রাখলেন, আমরা শ্যুটটা শেষ করলাম, বেরোয় আসলাম। ডিরেক্টর আপনাকে কি গিফট দিয়েছিল? এক্সাইটেড, খুবই খুবই খুশি। উনি একবারের জন্য বোঝেননি যে আসলে এটাও সম্ভব। দেশের বাইরে গিয়েছেন অনেকবার, বহুবার স্টেজ পারফরমেন্স করেছেন, মানুষের সরাসরি রিয়াকশন পেয়েছেন। বিশেষ করে প্রবাসী যারা আছে, বাংলাদেশের বাইরে থাকে, তাদের আবেগ তো আরও বেশি কাজ করে দেশের জন্য। তো এরকম কোনো স্টোরি আমাদের সাথে শেয়ার করবেন? প্যারিসে গিয়েছিলাম। তো প্যারিসের শো ছিল 2টো 3টে, একটু লম্বা দিন ছিলাম ওখানে। একটা সার্টেন টাইমের পরে আমার যেমন একটা খুব অদ্ভুত বিষয় আছে, আমার খুব মানে বাংলা খাবার পছন্দ। আচ্ছা। ভাত, মাছ, ভর্তা, ভাজি এগুলো খুব পছন্দ। 6 দিন 7 দিন হয়ে গেছে আমি ভাত খাচ্ছি না, এবং আমার মনে হচ্ছে যে আমি আসলে কিছু খাইনি। এবং একটা পর্যায়ে তখন ওখানেই যারা অর্গানাইজার ছিলেন তাদের একজনের সাথে শেয়ার করলাম যে যত বড় বড় রেস্টুরেন্টেই খাচ্ছি না কেন, খাবারটা আসলে তৃপ্তি দিচ্ছে না, আমি কি একদিন একটু ভাত খেতে পারি? তো যাকে বললাম তিনি তার বোন মনে হয়, তার বোনকে মনে হয় ইনফর্ম করলেন, এবং আমাকে তার পরের দিন, শুধু আমি না, আমাদের টিমের আরও অনেকে, মেহজাবিন ছিল, মোহন খান ছিলেন, উনি এখন নেই, মোটামুটি আমাদের পুরো টিমকে নিয়ে গেলেন। এবং একটা ডাইনিং টেবিল, নর্মাল ডাইনিং টেবিল যেমন হয় সাইজের, তো তেমন একটা নর্মাল ডাইনিং টেবিলের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছোট ছোট বাটিতে ভর্তা, এবং মোটামুটি সব রকমের ভর্তা। আলহামদুলিল্লাহ, মানে এত সুন্দর, বিশ্বাস করবেন কিনা জানি না, মানে আমার ওদিন ভাত যে খেতে কত আনন্দ, ভাতের যে কি আরাম, আচ্ছা, ভর্তার যে ভর্তা কি হলে আরাম। কিন্তু এমনিতে একটু ভাত বেশি খাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, সে তার মধ্যে আপনি 6-7 দিন ভাত না খাওয়া, সেদিন প্লেটে একদম। আসলে এতটুকু খেয়ে তারপরে এসছি, এটা জীবনেও ভুলতে পারবো না। এবং পরে এসে মার কাছ থেকে শুনেছি যে অন্য যে কোনো রান্নার চাইতে নাকি ভর্তা বানানো বেশি ডিফিকাল্ট। আমি আপনার কয়েকজন কো-আর্টিস্টের নাম বলবো, তাদের সম্পর্কে আপনার ছোট্ট করে কিছু একটা বলতে হবে। নুসরাত ইমরোজ, তিশা। ভেরি ট্যালেন্টেড, অর্গানাইজড একজন মানুষ, অ্যাক্টিংয়ের অনেক কিছু ওর কাছ থেকে শেখা। মোনালিসা। বাবলি, মমো। ভেরি ট্যালেন্টেড। বিন্দু। গুড সোল। বাঁধন। মানে ওর সাথে আবার টার্মসটা হয়তো মানে ওভাবে করে স্ক্রিনে কেউ দেখে না, কিন্তু ও হচ্ছে খুব ক্যাকা 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 করতো। এবং ওর সাথে একটা বাঁধন আপু। একটা একটা শুটিং আমার মনে আছে যে ওর চরিত্রটা মনে হয়েছিল ঝগড়াটে বউ টাইপের কিছু। ও মাই গড, ও মনে হলো যেন একদম অরিজিনাল একটা ক্যারেক্টার। পরিচিত মুখ যারা, অর্থাৎ মিডিয়ায় যারা আছে, এর মধ্যে সজল নূরের বন্ধু আছে প্রচুর। যেমন মানে থাকে না যে খুব কাছের, আড্ডা দেওয়া হয়, কফি খাওয়া হয় মিডিয়াতে হ্যাঁ প্রচুর প্রচুর, মানে হচ্ছে এটা বলবো না যে একদম রেগুলার দেখা হয়, আড্ডা হয়, সেটা আমি বলবো না, ওটা বলে ভুল বলা হবে। কিন্তু হয় না যে সখ্যতার জায়গাটা কিংবা ভালো লাগার জায়গাটা যে আসলে কাজের মাত্রাটাকে অতিক্রম করে, সেটা আসলে বোঝা যায়। ওটা কিন্তু আসলে খুব বলবার প্রয়োজন পড়ে না। রাত 3টায় আপনি লিফটে আটকা পড়লেন, প্রথম কলটা কাকে করবেন? মাকে। মাকে। প্রেমে ছ্যাঁকা খেয়েছেন কখনো? হুম। আপনিও ছ্যাঁকা খেয়েছেন? ওকে। স্কুলে পরীক্ষায় কখনো ফেল করেছেন? না। খিচুড়ি না ভর্তা ভাত? দুটোই।
যে চরিত্র করার ইচ্ছে আছে কিন্তু এখনো সুযোগ আসেনি? প্রচুর। যেমন? ব্ল্যাক একটা ছবি আছে অমিতাভ বচ্চনের, আমার আমার ভীষণ পছন্দের একটা চরিত্র, এবং এটা কখনো ওরকম কিছু হবে কিনা, কারণ একটা সার্টেন এইজের পরে আসলে ওই চরিত্রটা। এরকম প্রচুর। লিওনার্দো ডিক্যাপ্রিওর অনেক ছবির অনেক চরিত্র আমার ভীষণ পছন্দ। রণবীর কাপুরের বরফির চরিত্রটা খুব পছন্দ। আমরা অনেককেই দেখেছি যে আসে আবার চলেও যায়, কিন্তু এই যে বলে না যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন, এই যে কনসিস্টেন্সি সজল নূরের ক্যারিয়ারে, সেখানে আসলে কোন ম্যাজিক্যাল বিষয়টি সে মেনটেন করেছে যেটার জন্য সে সবসময় একইভাবে দর্শকদের হৃদয়ে গেঁথে আছে? সততা। আমার কাছে একটা জিনিস মনে হয়, আমরা যে কাজটাই করি সেটা খুব অনেস্টির সাথে করা খুব দরকার, এবং পর্দা বিষয়টাই এমন যে যেখানে কিনা ফাঁকি দেবার কোনো স্কোপ নেই। আপনি কতটুকু অনেস্ট, আপনি কতটুকু মন দিয়ে কাজটা করছেন, আপনি কতটুকু পরিশ্রম করে কাজটা করছেন, সেটা খুব পরিষ্কার দেখা যায়। আমি বলবো না আমি অনেক মেধাবী, আমি বলবো না আমি আসলে অনেক প্রতিভা আমার আছে, কিন্তু আমি খুব সততার সাথে পরিশ্রম দিয়ে কাজটা করি, এবং যখন মন থেকে আসলে একটা কাজ করা হয়, এটা আমি বিশ্বাস করি, কারণ অপর প্রান্তীয় যে দর্শক আছেন তাদেরও আসলে মন দিয়ে তারা দেখেন, তো ওই কানেকশন ব্রিজটা হয়তো তৈরি হয়। পাহাড় না সমুদ্র? সমুদ্র। পছন্দের ভ্রমণের জায়গা? দেশে তো কক্সবাজার যতবারই যাই আমার মনে হয় নতুন, ভীষণ প্রিয় একটা জায়গা, এবং যতবারই যাই কখনো পুরনো হয় না আমার কাছে। এই কিছুদিন আগেও গিয়েছিলাম, খুব টানা বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে বাইকে ট্রাভেল করছিলাম, এবং খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে মেরিন ড্রাইভের যে জায়গাটা, ওই পর্যন্ত যেতে বাইক থেমে থেমে গাছ নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে হালকা ভিজে আবার যাওয়া, আবার হালকা ভিজে আবার যাওয়া, এক্সাইটিং। প্রিয় সিনেমা? একটি বলা ডিফিকাল্ট, কারণ আসলে অনেক পছন্দের ছবি আছে। আচ্ছা, তাহলে আমরা জনরা নিয়ে শুনতে পারি, রোম্যান্স অর থ্রিলার? দুটোই। আমি মুভি ফ্রিক, আমার ভীষণ মুভি দেখা পছন্দ। আমি মুভি দেখে হাসি, আমি মুভি দেখে কাঁদি, আমি মুভি দেখে এক্সাইটমেন্টে আমি লাফ দিয়ে উঠি যে এটাও ঘটলো, এটাই চাচ্ছিলাম, এটা হওয়া উচিত ছিল। মানে এত সুন্দরভাবে কানেক্টেড থাকে আমি, আসলে একটা ছবি বলতে পারবো না, এমন প্রচুর প্রচুর। রিসেন্ট টাইমসে যদি বলি, আমার কাছে একটা ছবি মনে হয়েছিল যেটা আসলে সময়ের আগে নির্মাণ হয়েছে, লামহে একটা ছবি আছে, শ্রীদেবী আর অনিল কাপুরের। আগেও দেখেছিলাম, তখন আসলে বুঝতাম না, এখন যখন দেখি তখন মনে হয় যে সেই 92 সালে এত আধুনিক ছবি, এটাও সম্ভব। পুষ্পাক একটা ছবি আছে, সেখানে একজন মানুষ লাশের অভিনয় করেন, কামাল হাসান আছেন ওই ছবিতে। আচ্ছা। এবং যিনি লাশের অভিনয় করেন সেটা যে কত কঠিন একটা কাজ, তাকে সিঁড়ি দিয়ে ফেলছে, তার চোখটা খোলা, কোনো নড়াচড়া নেই, এবং যে করছে সে জানে যে সে কত কঠিন কাজটা করছে। কিন্তু এমন অনেক আর কি, মানে বলে শেষ করা যাবে না। ফরেস্ট গাম্প খুব প্রিয়। এমন কোন নায়িকা আছে যার সাথে স্ক্রিন শেয়ার করার স্বপ্ন আছে সজল নূরের? ওয়ান অ্যান্ড অনলি শাবনূর। ভক্তরা তো সবসময় নতুন কাজ নিয়ে জানতে চায়, জিন 3-র পরে আমরা বড় পর্দায় কবে দেখতে পাবো, সেটাকে এখন বলা যাবে? একটা তো অলরেডি পাবলিশড হয়ে গেছে, মানে সবাই জানেন। লাজুক ভাবির একটা ছবি করছি আমরা এখন, শাপলা শালুক নাম, হয়তো নামটা চেঞ্জ হতে পারে, সেখানে বুবলি আছে। আরও দুটো ছবি করছি, কিন্তু সব কিছু তো আসলে প্রোডাকশন হাউস থেকে ডিক্লেয়ার করার পরে কিছু বলার বিষয় থাকে। তবে এই বছর হ্যাঁ ইনশাআল্লাহ বেশ কয়েকটা ছবি করছি। আচ্ছা, সামনে আবারও আমরা বড় পর্দায় সজল নূরকে পাচ্ছি, ইনশাআল্লাহ। তো খুব ভালো থাকবেন, আর আগামী সিনেমাগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সেলিব্রিটি আড্ডা। আশা করছি সজল নূরের সাথে সময়টা আপনাদের সুন্দর কেটেছে। আর আজকের মতো আমি রুহানি সালসাবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। আগামী সেলিব্রিটি আড্ডায় আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন।